স্বাগতম অনলাইন ক্লাসে। বরাবরের মতো আমি আমার পরিচয় দিয়ে নেই। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ছবি দেওয়া আছে। ছবির সাইডে আমার নাম, পদবি এবং আমার রিলেটেড সাবজেক্ট লেখা আছে। তারপর বলে দিই তোমাদের, আমি প্রভাষক, আমি নূর নবী, প্রভাষক, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। এই হলো আমার পরিচয়। এরপরে আছে আমাদের জন্য এটি একটি ছবি দেখা যাচ্ছে। এই ছবিটি আমাদের প্রতিষ্ঠানের খণ্ডচিত্র। এটাই আমাদের প্রতিষ্ঠান। এখানকার আমি একজন শিক্ষক, তোমরা এখানকার শিক্ষার্থী। এটা হলো মানিকরম উচ্চ বিদ্যালয় কলেজ, ফেঞ্চগঞ্জ, সিলেট। এরপরে চলো আমরা যাই। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ক্লাস উপভোগ করতে পারবে, তবে দ্বাদশ একাদশ উভয় শ্রেণীর শিক্ষার্থী এখানে আমাদের ক্লাস উপভোগ করতে পারবে। এরপর আমাদের জন্য আছে বিষয়। আজকের বিষয় হলো ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, অর্থাৎ তোমরা তো জানোই দ্বাদশ শ্রেণীতে দ্বিতীয় পত্র নিয়ে বেশি আলোচনা করা হয়। সুতরাং সেই সুবাদেই আজকের বিষয় হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। তারপরে আমাদের জন্য আছে আজকের পাঠ। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। এই দ্বিতীয় অধ্যায়ে আলোচনার টপিক শিরোনাম হলো ব্যবস্থাপনার নীতি। এরপরে আমাদের জন্য আছে শিখন ফল। শিখন ফল হলো আমরা আজকে আলোচনা থেকে কি শিখব, কি জানতে পারবো, কি আমাদের লাভ হবে, সেটা হচ্ছে আমাদের শিখন ফল। কি কি জিনিস আমরা জানতে পারবো শিখন ফলে আমরা 1 নম্বরে জানতে পারবো ব্যবস্থাপনা নীতির ধারণা, অর্থাৎ ব্যবস্থাপনা নীতি কাকে বলে, ব্যবস্থাপনা নীতি কি, তার ধারণা আমরা জানতে পারবো। দ্বিতীয়ত আমরা জানতে পারবো হেনরি ফেওল এর সংক্ষিপ্ত পরিচিতি। ইনি একজন ব্যবস্থাপনাবিদ, আধুনিক ব্যবস্থাপনার জনক। তার সম্পর্কে আমরা জানতে পারবো। যেহেতু ব্যবস্থাপনার নীতি আলোচনা করতে গেলে বা ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা করতে গেলে যার নাম চলে আসে বা যার নাম ওতপ্রোতভাবে জড়িত, তিনি হলেন হেনরি ফেওল। বা এই হেনরি ফেওল সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিচয় আমরা জানবো। এরপরে আমরা জানবো তৃতীয়ত হেনরি ফেওল প্রদত্ত ব্যবস্থাপনা নীতিসমূহ, অর্থাৎ ব্যবস্থাপনা কার্য পরিচালনা করতে গিয়ে হেনরি ফেওল যে নীতিগুলো প্রবর্তন করেছেন সেই নীতি সম্পর্কে আমরা জানবো। এটাই ছিল আমাদের আজকের শিখন ফল। এই শিখন ফল এরপরে আমাদের জন্য আছে শিখন ফলের প্রথম নাম্বার 1 নম্বর, সেটা হলো ব্যবস্থাপনা নীতির ধারণা, অর্থাৎ নীতি কি, নীতি কাকে বলে, সেটাই আমাদের জানবো। নীতি বলতে কোনো কাজের নির্দিষ্ট নিয়ম বা সাধারণ পথ নির্দেশনাকে বোঝায়। আমি আবার বলছি, নীতি বলতে কোনো কাজের নির্দিষ্ট নিয়ম বা সাধারণ পথ নির্দেশনাকে বোঝায়। অর্থাৎ নীতি একটি রুট লেভেল, অর্থাৎ গোড়া থেকে উঠে আসে, নির্দিষ্ট একটি কর্মপন্থার রূপরেখা যেটা তৈরি করা হয় সেটা নীতি। আমরা কথায় কথায় বলে থাকি নীতিবান মানুষ, নীতিবান প্রতিষ্ঠান। তাহলে নীতিটা আসে কোথার থেকে? অর্থাৎ একটা স্ট্রাকচার অনুযায়ী মানুষ যখন পরিচালিত হয়, নিয়ম অনুযায়ী পরিচালিত হয়, বা নিয়ম অনুযায়ী কোনো প্রতিষ্ঠান পরিচালিত হয়, সেই প্রতিষ্ঠান বা সেই ব্যক্তিকে নীতিবান ব্যক্তি বলা হয়। সেই হিসাবে যে নিয়ম কানুন ও পথ নির্দেশনা বা কলাকৌশল প্রয়োগের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় কার্য বা যাবতীয় কাজ সুষ্ঠু সুশৃঙ্খলভাবে সম্পাদন করা যায়, সেটাকেই ব্যবস্থাপনার নীতি বলে। এই হলো আমাদের ব্যবস্থাপনা নীতির ধারণা, নীতি কাকে বলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারলে আমাদের ব্যবস্থাপনা নীতি কাকে বলে। এরপরে আমাদের জন্য আছে ব্যবস্থাপনা নীতি সম্পর্কে ব্যবস্থাপনা বিশারদগণ বা ব্যবস্থাপনা পণ্ডিতগণ এক একজন এক একভাবে তাদের নিজস্ব ভাষা অনুযায়ী, নিজস্ব মতামত অনুযায়ী তাদের মতামত পোষণ করেছেন। সেই হিসেবে জর্জ রবার্ট টেরি ও স্টিফেন জি ফ্রাঙ্কলিন বলেন ব্যবস্থাপনা নীতি সম্পর্কে, নীতি বলতে মৌলিক সত্যকে বোঝায় যা কোনো চিন্তা, চেতনা বা কাজের দিক নির্দেশনাকে দিয়ে থাকে। দেখো এখানে আবার, নীতি বলতে মৌলিক সত্যকে বোঝায় যা কোনো চিন্তা, চেতনা বা কাজের দিক নির্দেশনাকে দিয়ে থাকে। এরপরে অধ্যাপক হারবার্ট জি হিক্সের মতে
ব্যবস্থাপনা নীতি কাকে বলে তিনি বলেছেন, ব্যবস্থাপকীয় কার্যাবলীর জন্য আইনগত পথ নির্দেশক নিয়মই হলো ব্যবস্থাপনার নীতি। এই হলো আমাদের ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ আরও কিছু সংজ্ঞা রয়েছে, পাঠ্যপুস্তকে আরও কিছু সংজ্ঞা রয়েছে, সেখান থেকে আমরা দুজনের সংজ্ঞা তোমাদেরকে দেখালাম প্রামাণ্য সংজ্ঞা হিসাবে। এরপরে আমাদের জন্য আছে ব্যবস্থাপনা নীতির কিছু বৈশিষ্ট্য, অর্থাৎ প্রত্যেকটা জিনিসেরই একটি বৈশিষ্ট্য থাকে যেটা দেখে তাকে আইডেন্টিফাই করা যায়, চেনা যায়, সেটা হলো ব্যবস্থাপনার নীতির কিছু বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো নীতি হলো মৌলিক ও প্রতিষ্ঠিত সত্য। মৌলিক ও প্রতিষ্ঠিত সত্য, মৌলিকটা হলো যে জিনিসকে ভাঙানো যায় না, বিভাজন করা যায় না, ডিভাইডেশন করা যায় না, সেটা হলো মৌলিক। আর প্রতিষ্ঠিত সত্য সেটা তো তোমরা বুঝতেই পারতো। এরপরে দ্বিতীয়ত, এটি কাজের জন্য নিয়ম বা দিক নির্দেশনা স্বরূপ, নীতি অনুযায়ী কাজ করতে হয়। আর এই ব্যবস্থাপনা নীতি হলো ব্যবস্থাপনা কাজের জন্য নিয়ম বা দিক নির্দেশনা স্বরূপ কাজ করে। তৃতীয়ত, 3 নম্বর যেটা, আমরা ব্যবস্থাপনা নীতিসমূহ সার্বজনীন। সার্বজনীন কথার অর্থ হলো সব জায়গায় সব সময়ে প্রয়োগযোগ্য, সেটা হলো সার্বজনীন। ব্যবস্থাপনা নীতিও ব্যবস্থাপনা প্রত্যেকটি কাজে সব জায়গায় সবভাবে সমানভাবে প্রয়োগযোগ্য। এরপরে 4 নম্বর, এই নীতির প্রতিটি নীতি তথ্য নির্ভর, অর্থাৎ ব্যবস্থাপনার প্রতিটি নীতি তথ্য নির্ভর হতে হবে। তাহলে আজকের এই ব্যবস্থাপনা নীতির কিছু বৈশিষ্ট্য থেকে এবং ব্যবস্থাপনা নীতির কাকে বলে সংজ্ঞা থেকে আমরা সার কথা হিসেবে বলতে পারি, ব্যবস্থাপনা নীতি বলতে ব্যবস্থাপনা সংক্রান্ত মৌলিক সত্য বা বিবৃতিকে বোঝায়, যা প্রতিষ্ঠানে সমস্যা সমাধানে ও সিদ্ধান্ত নিতে পথ প্রদর্শন করে। তোমরা বুঝতে পারলে সার কথা বা এতক্ষণ যে আমরা আলোচনা করলাম তার সার কথা বা মূল বিষয়বস্তু হলো ব্যবস্থাপনা নীতি বলতে ব্যবস্থাপনা সংক্রান্ত মৌলিক সত্য বা বিবৃতিকে বোঝায়, যা প্রতিষ্ঠানের সমস্যা সমাধান ও সিদ্ধান্ত নিতে পথ প্রদর্শন করে। এই ছিল ব্যবস্থাপনা নীতির কিছু বৈশিষ্ট্য। এরপরে আমাদের জন্য আছে 2 নম্বর, শিখন ফলে 2 নম্বর, হেনরি ফিওলের সংক্ষিপ্ত পরিচিতি। এখানে দেখতে পাচ্ছ একজনের ছবি, একজন ভদ্রলোকের ছবি এখানে দেখতে পাচ্ছ তোমরা। ইনি হলেন হেনরি ফিওল। ব্যবস্থাপনার কার্যাবলী বা ব্যবস্থাপনা নীতির আলোচনা করতে গেলে যার নাম আসবে আমাদের ব্যবস্থাপনা ক্ষেত্রে, তিনি হলেন হেনরি ফিওল, আধুনিক ব্যবস্থাপনার জনক। এখানে দেখো এনার ছবির সাইটেই আমরা তার সংক্ষিপ্ত পরিচয় দিয়েছি। আধুনিক ব্যবস্থাপনার জন্য হেনরি ফিওল 1841 সালে তুরস্কের ইস্তাম্বুলে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন খুনি প্রকৌশলী। 1925 সালে ফ্রান্সের প্যারিসে খ্যাতিমান এ ব্যক্তি 84 বছর বয়সে মারা যান। এখানে বলে রাখা ভালো, আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফিওল এবং প্রশাসনিক ব্যবস্থাপনার জনকও হেনরি ফিওলকে বলা হয়। এরপরে আমাদের জন্য আছে হেনরি ফিওল প্রদত্ত ব্যবস্থাপনা নীতিসমূহ, অর্থাৎ হেনরি ফিওল কী কী নীতি ব্যবস্থাপনার জন্য দিয়েছেন সেই সকল নীতিসমূহ নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমে আমাদের সামনে আসছে জোড়াময় শিকল নীতি। জোড়াময় শিকল নীতি কাকে বলে? আমরা শিকল তো জানি, আমরা জানি শিকল কাকে বলে বা শিকল কী জিনিস, অর্থাৎ একটির সঙ্গে একটু জোড়া লাগানো থাকে, জমানো থাকে, সেটা হচ্ছে শিকল। তার জোড়াময় শিকল নীতি হলো নির্দেশনা, তথ্য প্রদান প্রভৃতি ব্যবস্থাপনার উচ্চ স্তর হতে নিম্ন স্তরের দিকে পর্যায়ক্রমে শিকল আকারে ধাবিত হওয়াকেই জোড়াময় শিকল নীতি বলে। বিষয়টা এভাবে বললে আরো ভালো হবে তোমাদের জন্য। বিভিন্ন তথ্য, উপদেশ, আইন কানুন ব্যবস্থাপনা উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে পর্যায়ক্রমে শিকল আকারে ধাবিত হলে তাকে জোড়াময় শিকল নীতি বলে। এরপরে আমাদের জন্য আছে শৃঙ্খলা। শৃঙ্খলা বলতে আমরা বুঝি যোগ্য ব্যক্তিকে যোগ্য কাজে নিয়োগ এবং উপযুক্ত বস্তুকে উপযুক্ত স্থানে স্থাপন করা হচ্ছে শৃঙ্খলা। বিষয়টি এরকম, যে যে কাজের জন্য পারদর্শী, যে যে কাজের অভিজ্ঞ আছে তাকে সেই কাজে নিয়োগ দেওয়া এবং
যে বস্তু বা যেই যন্ত্র যেখানে রাখলে অপচয় কম হবে, প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পাবে, সেই বস্তুকে সেই জায়গায় যথাস্থানে স্থাপন করা হচ্ছে শৃঙ্খলা। এরপরে আমাদের সামনে আছে সাম্যতা। সাম্যতা হলো সকলের প্রতি সমান ও নিরপেক্ষ আচরণ এবং একই দৃষ্টিতে দেখা। যে কোনো প্রতিষ্ঠানে অনেকগুলো শ্রমিক কর্মচারী কাজ করে, প্রত্যেকের যোগ্যতা, প্রত্যেকের অভিজ্ঞতা, প্রত্যেকের অবস্থান ভিন্ন ভিন্ন হতে পারে, প্রত্যেকের কাজের ধরন ভিন্ন ভিন্ন হতে পারে। সেই সকল দৃষ্টিকোণ বিবেচনা করে প্রত্যেকের প্রতি, অর্থাৎ প্রত্যেক কর্মী, প্রত্যেক শ্রমিকের প্রতি, প্রত্যেক নির্বাহীর প্রতি সমান নিরপেক্ষ আচরণ এবং একই দৃষ্টিতে সবাইকে দেখাই হচ্ছে সাম্যতা। এরপরে আমাদের জন্য আছে ব্যবস্থাপনা নীতি একতাই বল। একতাই বল বলতে আমরা বুঝি দশে মিলে করি কাজ, হারিয়ে জিতে নাহি লাজ। অর্থাৎ কর্মীদের মধ্যে দলগত চেষ্টা সৃষ্টি ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার যে অনুভূতি জাগ্রত করা হয় সেটাই হচ্ছে একতাই বল। একটা প্রতিষ্ঠানে বেশ কিছু কর্মী থাকে, সকল কর্মীদের মধ্যে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সকল কর্মীকে যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করানো যায়, একটি কাজ ঐক্যবদ্ধভাবে করলে সে কাজের লক্ষ্য খুব দ্রুত অর্জন করা যায়, সেটাকে করার জন্যই কর্মীদের মধ্যে যে জাগ্রত সৃষ্টি করা হয় তাকেই বলে একতাই বল। এরপরে আমাদের জন্য আছে উদ্যোগ। উদ্যোগটা কি? উদ্যোগ হলো স্বাধীনভাবে চিন্তা চেতনা বিকাশের সুযোগ দেওয়া। অর্থাৎ আমরা প্রতিষ্ঠানের যখন কোনো নতুন সিদ্ধান্ত গ্রহণ করি অথবা প্রতিষ্ঠানের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে যখন নতুন সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করা হয়, তখন প্রত্যেকেই কাছ থেকে স্বাধীন তাদের নিজস্ব চিন্তা চেতনার প্রয়োগের যে সুযোগ দেওয়া সেটাকেই উদ্যোগ বলে। এরপরে আমাদের জন্য আছে কার্য বিভাজন। কার্য শব্দের অর্থ হচ্ছে কাজ, আর বিভাজন শব্দের অর্থ হচ্ছে ভাগাভাগি করে দেওয়া। তাহলে আমরা কি জানতে পারি? কাজসমূহ প্রকৃতি অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে এক একজন বিশেষজ্ঞের উপর এক এক অংশের কর্তৃত্ব দায়িত্ব দেওয়াকেই কার্য বিভাজন বলে। অর্থাৎ আমরা জানি একটি প্রতিষ্ঠানে বেশ কিছু শ্রমিক নির্বাহী কাজ করে, যে যে কাজের উপযুক্ত তাকে সেই সেই কাজ দেওয়া এবং প্রত্যেকের উপর দায়িত্ব এবং কর্তৃত্ব দেওয়াকেই কার্য বিভাজন বলে। এরপরে ব্যবস্থাপনার আরেকটি নীতি, সেটা হলো কর্তৃত্ব ও দায়িত্ব। কর্তৃত্ব হলো আদেশ ও নির্দেশ দানের বৈধ ক্ষমতা। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যতগুলি শ্রমিক কর্মচারী কর্মকর্তা থাকে না কেন, সবারই আদেশ দানের, কর্তৃত্ব দানের বা কোনো আদেশ নির্দেশের সবারই ক্ষমতা থাকে না। কিছু কিছু নির্বাহীগণের এই আদেশ নির্দেশ দানের বৈধ ক্ষমতা থাকে, সেটাকেই কর্তৃত্ব বলে। আর দায়িত্ব, যাদের উপর ওই আদেশ নির্দেশ অর্পিত হয় তারা যেই দায়িত্ব বাধ্যবাধকতার মধ্যে পালন করে বা যে দায়বদ্ধতার মধ্যে থাকে তাকেই দায়িত্ব বলা হয়। এরপরে আমাদের জন্য আছে কার্য বিভাজন, এটা তো আলোচনা করলাম। এরপরে আমাদের জন্য আছে দেখো স্ক্রিনে আসবে কর্তৃত্ব দায়িত্ব, এটা আলোচনা করেছি। এরপর ব্যবস্থাপনার নীতির আরেকটি নীতি হলো নিয়মানুবর্তিতা। নিয়মানুবর্তিতা হলো প্রতিষ্ঠানের নিয়ম নীতি মেনে চলা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধা, অনুগত ও সম্মান প্রদর্শন করাই হচ্ছে নিয়মানুবর্তিতা। নিয়মানুবর্তিতা ইংরেজি হলো ডিসিপ্লিন, এটা সবাই জানে। একটি প্রতিষ্ঠানের প্রশাসন কর্তৃক যেই আইন কানুন নিয়ম নীতি দেওয়া আছে সেটা মেনে চলা, সেটার প্রতি সম্মান শ্রদ্ধা অনুগত থাকাই হচ্ছে নিয়মানুবর্তিতা। এরপরে আমাদের জন্য আছে আদেশের ঐক্য। আদেশের ঐক্য হলো একজন কর্মী প্রত্যক্ষভাবে একই সময়ে শুধু একজন ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন করতে পারবে, এটাই হচ্ছে আদেশের ঐক্য। আমি যদি বিষয়টাকে একটুভাবে অন্যভাবে বলি, সেটা হলো একজন কর্মী কেবল একজন ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনেই একই সময়ে তার আদেশ পালন করতে পারবে, অর্থাৎ একই সময়ে দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন করতে পারবে না, সেটাই হচ্ছে আদেশের ঐক্য। এরপরে ব্যবস্থাপনা আরেকটি নীতি হলো সাধারণ স্বার্থ ব্যক্তি স্বার্থ ত্যাগ। এখানে ব্যক্তি স্বার্থ ত্যাগ আমাদের নেই, কিন্তু ওখানে বইয়ে বা পাঠ্যপুস্তক আছে সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগ। অর্থাৎ প্রতিষ্ঠানের বৃহৎ কোনো স্বার্থে
নিজের ব্যক্তিগত স্বার্থকে বিসর্জন দেওয়া হচ্ছে সাধারণ স্বার্থে ব্যক্তিগত স্বার্থ ত্যাগ। এরপর আছে ব্যবস্থাপনা নীতির আরেকটি নীতি, নির্দেশনার ঐক্য। নির্দেশনার ঐক্য বলতে আমরা বুঝি মূল লক্ষ্যের আলোকে সকল ব্যক্তিক প্রচেষ্টা ও বিভাগের কাজসমূহ সমাধান করা। দেখো আবার বলি, মূল লক্ষ্যের আলোকে, অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানে মূল একটা লক্ষ্য থাকে, টার্গেট থাকে। এই টার্গেটের আলোকে প্রত্যেক ব্যক্তি এবং বিভাগ উপবিভাগকে তাদের কাজ করার প্রচেষ্টার বা কাজ সম্পাদন করার যে প্রচেষ্টা তাকেই নির্দেশনার ঐক্য বলা হয়। এরপরে আমাদের জন্য আছে ন্যায্য পারিশ্রমিক। ন্যায্য পারিশ্রমিক, ন্যায্য শব্দের অর্থ হচ্ছে সঠিক, আসল। আর পারিশ্রমিক শব্দের অর্থ আমরা সবাই জানি যে কাজের বিনিময়ে প্রতিবেদন দেওয়া হয়, অর্থাৎ কর্মীদের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, পারিপার্শ্বিক অবস্থা প্রভৃতি বিবেচনা করে সন্তোষজনক পারিশ্রমিক দেওয়াকেই ন্যায্য পারিশ্রমিক বলে। তোমরা সবাই জানো একটি প্রতিষ্ঠানে অনেকগুলো শ্রমিক থাকে, সবার যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা একই নয়। প্রত্যেকের দক্ষতা, অভিজ্ঞতা এবং যোগ্যতা অনুযায়ী যে পারিশ্রমিক দেওয়া হয় সেটাকেই ন্যায্য পারিশ্রমিক বলে। এরপরে আমাদের এরপরে দেখো ব্যবস্থাপনা নীতি কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণ শব্দের অর্থ কোনো জায়গায় একত্র করা বোঝায়, অর্থাৎ কোনো জায়গাকে জমানো করা বোঝায়। আর বিকেন্দ্রীকরণ শব্দের অর্থ হলো এই এক জায়গায় একত্রীকরণ না রেখে বিভিন্ন বিভাগ বিভিন্ন জায়গায় বিভাজন করে দেওয়া, ভাগ বাটোয়ারা করে দেওয়া হচ্ছে বিকেন্দ্রীকরণ। আমরা বইয়ের ভাষায় যে বলতে চাই, নির্বাহী কর্তৃক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধরে রাখাকেই কেন্দ্রীকরণ বলে, আর অধীনস্থদের হাতে সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেওয়াকেই বিকেন্দ্রীকরণ বলে। এরপরে আমাদের এই ছিল আজকে আমাদের ক্লাসের আলোচনায় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।